Welcome to the brand management class. We are going to start the second part of chapter 4, choosing brand elements to build brand equity. ব্র্যান্ড এলিমেন্টস এর মধ্যে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে বা সবচেয়ে বেশি বহুল প্রচলিত সেটা হলো ব্র্যান্ড নেম। নেম সংক্রান্ত আলোচনা আমরা পার্ট 1 এ অলরেডি সেরে ফেলেছি। যে ব্র্যান্ড নেম কি জিনিস, ব্র্যান্ড নেম সিলেকশনের ক্ষেত্রে আপনার কোন জিনিসটা মাথায় রাখা উচিত, ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং ব্র্যান্ড এলিমেন্টস। এরপরে ব্র্যান্ড এলিমেন্টস এর যে সিলেকশনের যে ধাপগুলো, প্রসেস, সেটা আমরা আলোচনা করেছি। আমরা এখন দ্বিতীয় যে পয়েন্টটা সেখান থেকে যাচ্ছি, সেটা হলো ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউজুয়ালি আসলে ইউআরএলটা জাস্ট একটা ঠিকানা দরকার, কোম্পানি অ্যাড্রেসের মতো, ওয়েব অ্যাড্রেস। বাট কখনো কখনো এই ইউআরএলটাই একটা ব্র্যান্ড এলিমেন্টস হয়ে দাঁড়ায়, অর্থাৎ পরিচিতির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে যেই প্রোডাক্টে কাস্টমাররা অনলাইনে ঢুকতে হয় তাকে বারবার, অনলাইন থেকেই হয়তো সে চুজ করে, সিলেক্ট করে, সেই প্রোডাক্টের ক্ষেত্রে এই ওয়েব অ্যাড্রেসটাও একটা ব্র্যান্ড এলিমেন্টস হিসেবে কাজ করে। আমরা এর একটা বড় উদাহরণ চিন্তা করতে পারি, রকমারি.কম। আমরা আমাজনের ক্ষেত্রে চিন্তা করতে পারি, আমাজনের প্রোডাক্ট তো মূলত অনলাইনেই সিলেক্ট করা হয়, অনলাইনেই আপনার পেমেন্ট করা হয়, অনলাইনেই চুজ করা হয়, অর্ডার দেওয়া হয়। তো সেই কারণে এটার ওয়েব অ্যাড্রেসটা এখানে একটা ব্র্যান্ডিং এর এলিমেন্ট হিসেবে কাজ করে। বিক্রয়.কম, এটার পুরো বিষয়টাই তো আসলে ইন্টারনেট বেসড। তো এই জাতীয় কোম্পানির ক্ষেত্রে ইউআরএলটা একটা ব্র্যান্ড এলিমেন্টস হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আপনার খুব বেশি জরুরি হচ্ছে যে এটা যেন সহজে কপি করা না যায়। যেমন আপনি নাম দেন অপরাজিতা.কম, তো এটাকে আহ খুব সহজেই কিন্তু কপি করা যায়, অপরাজিতা। তো এখানে কেউ একটা দিয়ে দিল অপরাজিত.কম। তো যিনি আপনাকে সার্চ দিবেন তিনি সামান্য একটা মানে লেটার ভুল করলেই অপরাজিতার পরিবর্তে অপরাজিততে চলে যাবেন। তারপরে অপরাজিতা আপনি ও দিয়ে দিলেন নাকি এ দিয়ে দিলেন, এটা আসলে অনেকের কাছে একটু কনফিউশন থাকবে। তারপরে অপরাজিতা, এর পি এর পরে কি এ থাকবে না ও থাকবে, কাস্টমাররা কনফিউশনে পড়বে। এই সুযোগটা আপনার কম্পিটিটররা কেউ নিয়ে নিতে পারে। আপনি যে নামে রেজিস্ট্রেশন করলেন তারা ঠিক কাছাকাছি ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারে। তো এই হচ্ছে অপরাজিতা মানে আপনার ইউআরএল এর ক্ষেত্রে। রকমারি.কম, রকমারি কিন্তু র, এটা কি আর এ দিয়ে না ও দিয়ে, রকমারি। তারপর এরা মোটামুটি কিন্তু আহ সহজ নাম দিয়েছে, যে মানুষের মাথায় নর্মালি যে ওয়ার্ড গুলো আসে বা লেটার গুলো আসবে তারা সেই লেটারটা দিয়েই করেছে। এবং মজার বিষয় হচ্ছে মানুষ যদি ভুলও করে তাহলে অন্য কোথাও যেন না যায়, এজন্য তারা কাছাকাছি অন্য যতগুলো ডোমেইন আছে সবগুলো কিনে নিয়েছে। এবং অধিকাংশ বড় বড় কোম্পানি এই কাজ করে, কাছাকাছি যত ডোমেইন আছে সবগুলো তারা কিনে নেয়, কারণ কেউ যেন এটাকে ইউজ করতে না পারে। তো এইভাবে আপনার চেষ্টা করতে হবে এমন একটা সিম্পল নেম নেওয়া এবং যেই নামের বানানটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার। তাহলে আর এটা রং, ইনকারেক্ট হওয়ার বা অন্য কোনো কোম্পানির আপনার ভুলে অন্য কোনো কোম্পানির কাছে চলে যাওয়ার ভয়টা কম থাকবে। এই হচ্ছে আপনার ইউআরএল এর ক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতা, যে খুব যথাসম্ভব বানান এর ক্ষেত্রে সাউন্ড, এই সাউন্ডটা যেন আহ, আপনার দ্বৈত না হয়ে যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা ইউআরএল এর ক্ষেত্রে। তো ইউআরএল কিভাবে সিলেক্ট করতে হয় এগুলো আপনারা যারা ওয়েব ডেভেলপার আছে এরা খুব ভালো বলতে পারবে, কত টাকা দিয়ে প্রথমে কিভাবে কিনতে হয় ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর আবার অনেক দাম আছে দেখবেন। At the peak of the internet boom, investors paid $7.5 million for business.com. business.com এর আপনার পেছনে তারা পে করেছে $7.5 million, 2.2 million for autos.com, 1.1 million for bingo.com। বিঙ্গো তো একটা সার্চ ইঞ্জিন না, না বিং হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই .com, এরপরে এর মানে বিখ্যাত যে নামগুলো এগুলো অনেক দাম দিয়ে মানুষ বা কোম্পানিগুলো কিনে নিয়েছে। নেক্সট আমরা দেখি লোগো অ্যান্ড সিম্বল।
Number 2, so logo have a long, লোগোর বিষয়টা তো আমরা সবাই জানি, ইটস এ লং হিস্ট্রি as a means to indicate origin, ownership or association. লোগোটা ব্র্যান্ড নেমের পরেই সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আসলে লোগো, এবং সেটা হচ্ছে সিম্বল। এটা খুব বেশি চলে, এবং এটার ব্যাপ্তি কাস্টমারদের মনে, তারপরে কাস্টমারদেরকে স্মরণ করিয়ে দিতে এর ব্যাপ্তি অনেক বেশি। তো এর সুবিধা অসুবিধাগুলো আছে। আমরা লোগোর আপনাদের একটা টেস্ট করে দেখি যে লোগোর ক্ষেত্রে কোন লোগোটা কতটুকু আপনাকে মানে ব্র্যান্ড রিকগনিশন আপনার মধ্যে অর্জন করতে পেরেছে আর কতটুকু রিকল অর্জন করতে পেরেছে। আমরা একটা টেস্ট করি লোগোর ক্ষেত্রে, দেখি যে আপনার ব্র্যান্ড রিকগনিশনের কি অবস্থা। জি, বলেন তো দেখি যে হুইচ ব্র্যান্ড হোল্ড দিস ক্যারেক্টার। ক্যারেক্টার না, এটা হবে আসলে লোগো এন্ড সিম্বল। কোন এই লোগোটা আসলে কোন ব্র্যান্ডের বলতে পারবেন কেউ? জি, আমি শুনতে পাইনি, আরেকবার একটু বলবেন। স্যার অ্যামাজন হবে। অ্যামাজন স্যার, অ্যামাজন। জি, থ্যাংক ইউ। তার মানে এটা আপনার রিকগনিশনটা আপনাদের মাঝে, ম্যাক্সিমামের মাঝে সবাই এসে বলতে পারে নাই, দুজন বলতে পেরেছেন, আপনাদের মাঝে এটা ক্লিয়ার। হ্যাঁ, অ্যামাজনের এটা হচ্ছে একটা সিম্বল, এটা তাদের লোগোর একটা পার্ট। ঠিক আছে, নাম্বার 2 যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এইটা দেখি বলতে পারেন কিনা। স্যার অ্যাপেক্স। আসিফ শাহরিয়ার বলছেন, বাকিরা কি আপনি দেখে চিনতে পারছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপেক্স গ্যালারি অ্যাপেক্স। ঠিক আছে, আমরা তৃতীয় আরেকটা একটু যদি জিজ্ঞেস করি, হুইচ ব্র্যান্ড হোল্ড দিস সিম্বল। এটা নতুন, মার্কেটে নতুন এসেছে, বাট ভালো করছে আর কি, একেবারেই নতুন। আলেশা মার্ট না, অপরিচিত। কেউ বলতে পারবেন? লোগোটা কিন্তু একটা মানে নির্দেশ করছে যে তারা ঠিক কি স্যার ধরনের ট্রাক product। সার্ভিস দেয় মনে হয় এরকম কিছু। কাছাকাছি গেছে। ট্রান্সপোর্ট। আমি আরেকটু সহজ করে দিচ্ছি, এটা হলো একটা কুরিয়ার সার্ভিস। সার্ভিস, হ্যাঁ। দেখি কোন বলতে পারেন কিনা। এসে পরিবহন না, এটা না। এসে তো অনেক পুরাতন, এটা নতুন, বাট না, মার্কেট এটা সুনামটা কুড়াচ্ছে ভালোই। ট্রান্সপোর্ট স্যার, কোন ট্রান্সপোর্ট? ইউএসবি। না না না, ওরা এরকম করছে কিনা আমি জানি না, বাট এটা ইউএসবি না। দেখি স্যার আপনার এটা স্যার ফাস্ট ডেলিভারি। না। ফাস্ট ডেলিভারি রেডেক্স। তো স্যার আমি ভুলে গেছি, আমি রেডেক্স এর অলরেডি একটা কুরিয়ার হ্যান্ডওভার নিয়েছি মালয়েশিয়া থেকে গত 12 তারিখে। আচ্ছা, রেডেক্স এর সার্ভিসটা আমার কাছে মনে হয় যেন যে একটু তারা স্মার্ট সার্ভিস দিচ্ছে ইদানিং। বর্তমান জি স্যার, খুবই স্মার্ট, খুবই ফাস্ট এন্ড স্মার্ট। ফেডেক্স কে নকল করছে স্যার। মনে হয়। তবে ওদের প্যাকেট ইয়াতে এই লোগোটা তো দেখলাম না কোথাও। তারপর ওদের যে ওই ফার্স্ট ইয়া থাকে একটা ট্রানজেকশন, যে একটা সিলিপ থাকে, এটা তো দেখলাম না। তাহলে কোনো কারণে হয়তো তারা মানে এটাকে ওইভাবে হাইলাইট করতে পারে নাই বা করে নাই, এরকম একটা ঘটনা ঘটবে হয়তো। আমি অনলাইন থেকে আমার কাছে ফেডেক্স কে নকল করছে মনে হচ্ছে স্যার। রেডেক্স এর হ্যাঁ রাইট, ফেডেক্স কেই তারা নকল করেছে আর কি, রাইট। স্যার রেকর্ডিংটা যদি স্যার একটু পজ করতেন। তো এটা হচ্ছে রকমারি, আমরা অলরেডি জেনে ফেলেছি যে এটা হলো সবচেয়ে বেশি পপুলার, মানে এটা দেখে কারোর মধ্যে কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব যে
এর বেনিফিট গুলো, লোগো অ্যান্ড সিম্বলের যে বেনিফিট। Although the brand name typically is the central element of the brand, visual elements also play a critical role in building brand equity and especially brand awareness. হ্যাঁ, নামটা যতই চমৎকার হোক না কেন, যে এর যে ভিজুয়াল এলিমেন্টটা থাকে এটাও একটা বড় উপাদান ব্র্যান্ড এলিমেন্টস হিসেবে, এবং এটা কাস্টমারদের স্মরণ রাখতে, মনে করিয়ে দিতে, আলাদা হিসেবে চিহ্নিত করতে বেশ ভালো ভূমিকা রাখে লোগো। তো লোগোর বেনিফিটটা যদি আমরা দেখি, logos and symbols are often easily recognized and can be a valuable way to identify products, so consumers may recognize them but be unable to link them to any specific product or brand. মানে although consumers কখনো কখনো আবার ঘটনা অন্য হয়ে দাঁড়ায়, তারা চিনতে পারতেছে কিন্তু এটা যে কোন কোম্পানির কোন ব্র্যান্ডের সেটা মনে করতে পারছে না, এটা হলে আবার আরেক বিপদ। Many insurance firms use symbols of strength or security. যাই হোক, এটার সুবিধাটা হচ্ছে যে কাস্টমাররা মানে পড়তে হয় না, ব্রেইন ইউজ করতে হয় না, তারা শুধুমাত্র দৃষ্টি ইউজ করলেই এটা মানে দৃষ্টি ইউজ করে এটা কাজে লাগাতে পারে। আর অ্যানাদার ব্র্যান্ডিং অ্যাডভান্টেজ অফ লোগো ইজ দেয়ার ভার্সাটাইলিটি। ভার্সাটাইলিটি মানে বৈচিত্র্য। আপনি নাম তো ডিকশনারির কোনো একটা নামই স্বীকার করতে হবে, সিলেক্ট করতে হবে, কিন্তু আপনি যদি ডিজাইন করেন কোনো একটা লোগো, সেক্ষেত্রে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ধরনের ডিজাইনকে আপনি সিলেক্ট করতে পারবেন, এখানে আপনার কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু নাম সিলেকশনের ক্ষেত্রে তো সীমাবদ্ধতা আছে, কোনো একটা ওয়ার্ডই আপনাকে সিলেক্ট করতে হবে। এই ভার্সাটাইলিটির একটা বড় উপকারিতা। এটা হচ্ছে একটা মানে আর একটা উপকার। আর ফাইনালি, unlike brand names, logos can be easily adapted over time to achieve a more contemporary look. আপনার নাম ঠিক রেখেও লোগো সময়ের আলোকে নতুন নতুন ভাবে আপডেট করা যায়। পূবালী ব্যাংকের যে চিহ্নটা আগে ছিল এখন কি সেরকম আছে? নামের যে স্টাইলটা, পূবালী ব্যাংক লেখার যে স্টাইলটা আগে যা ছিল এখন কি তাই আছে? একটু চেঞ্জ হয়েছে, একটু স্মার্ট হয়েছে। অগ্রণী ব্যাংক যেভাবে লেখা হতো মূল ফরম্যাটটা ঠিক রেখে তারা কিন্তু একটু চেঞ্জ করেছে, স্মার্ট আপডেট করেছে। তো এভাবেই লোগোকে সময়ের সাপেক্ষে একটু কালার দিয়ে, একটু এর পারিপার্শ্বিক সবকিছু মিলে আপডেট করা যায়। দিন দিন এগুলো আপডেট করেছে মানুষেরা। তো এই আপডেটিংটা লোগোর ক্ষেত্রে সহজ। নেক্সট হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হলো কোনো একটা চরিত্র আর কি, সেটা সত্যিকারের কোনো চরিত্র হতে পারে, কোনো কার্টুন চরিত্র হতে পারে, যেটা আসলে অনেক সময় ব্র্যান্ড এলিমেন্টস হিসেবে বেশ ভালো কাজ করে। ক্যারেক্টার, এই যে দেখেন গ্রিন জায়ান্ট, এটা আমাদের দেশীয় ক্যারেক্টার না, বাট ফরেন প্রোডাক্ট হিসেবে এটা ওই দেশে বেশ ভালো একটা জায়গা দখল করেছে। আমাদের কয়েকটা ক্যারেক্টার নিয়ে আপনাদেরকে একটা ছোট টেস্ট করতে পারি, দেখি ক্যারেক্টার কি অবস্থা। তো ক্যারেক্টারের বেনিফিট এবং এটা আমরা আলোচনা পরে করব, ক্যারেক্টারের বেনিফিট গুলো। তার আগে বলেন তো দেখি যে এটা কোন ব্র্যান্ডের ক্যারেক্টার বলতে পারবেন? মিস্টার টুইস্ট। বাহ, দারুণ মনে আছে। হ্যাঁ, এটা হচ্ছে মিস্টার টুইস্টের ক্যারেক্টার। তার মানে তারা সফল, আপনার রিকগনিশন এন্ড রিকল দুটোর ক্ষেত্রেই বলা যায়। এটা কিসের বলতে পারবেন? চানাচুর স্যার, বোম্বে চানাচুর। বোম্বে চানাচুর না? বোম্বে সুইটসের চানাচুর। স্যার এটা মনে হয় রিং চিপস। এই যে আপনি কারিয়া তো অনেক পুরান লোক,
পটেটোর মতো দেয় এই রিং চিপস। এই শাহরিয়ার ভাই এত ভালো সব চিনেন কিভাবে? বোঝা যাচ্ছে। এগুলো তো আমরা যখন পড়াশোনা করতাম, সেই মনে করেন 1990-91 সালে, তখন আঙ্গুলের ফুটো এক একটা দিয়ে, জি স্যার, তখন চিপস তো একটাই ছোটবেলায় রিং চিপস, পরে না পটেটো। তবে এটাও বম্বের, আর পটেটো ক্র্যাকারসও বম্বের। এবং হয়তোবা জি তারা জি চানাচুরের ক্ষেত্রে এইটাই বোধহয় ইউজ করে, আমি শিওর না, যেহেতু বম্বের হতে পারে তারা চানাচুরে এটা ইউজ করে। যাই হোক, কেএফসি কেএফসি। হ্যাঁ, এটা KFC। যাক, কেএফসি খান না এমন কেউ আছেন এখানে? কেএফসি তে কখনো চিকেন খান নাই? খাইছি স্যার, মনে হয় নাই। নাই। আমি বাংলাদেশে কখনো কেএফসি খাই নাই। ঘটনাচক্রে ওই একবার মালয়েশিয়া গেছিলাম, ওই সময় খাওয়া হয়েছিল। কিন্তু এত পয়সা দিয়ে মুরগি খাবো, এইটা তো আমার কখনোই রেশনালিটিতে কাজ করে নাই। আর বাংলাদেশে খান্নায় ভালো হয়েছে স্যার, অনেক বাজে। তাই? স্যার ওই যে মতিঝিল ইয়াতে আপনার বাইতুল মোকাররমের ওইখানে একটা ইয়ে আছে, হুম। ওই শপিং মলটার নামটা ভুলে গেলাম, অপোজিটে এর অপোজিট পল্টনার কে আগে বাম পাশে একটা ইয়ে আছে, ওইটা দুইবার ইয়ে করছিলাম। আচ্ছা, তাহলে কেএফসি মোটামুটি সবার কাছে ক্লিয়ার। এটা একটা ক্যারেক্টার। নেক্সট আরেকটা ক্যারেক্টার টেস্ট করে দেখি। এটা হচ্ছে স্যার ওই যে ওপ্পো। শিওর? বাহ, মোটামুটি সবার স্মরণে আছে। আমি অপর বুকের উপর একটু কালি দিয়ে দিছিলাম যে নাম না দেখে বুঝতে পারি কিনা। হ্যাঁ, অপ্পো মোবাইলে তো এই ধরনের কোনো ক্যারেক্টার দেখা যায় না। না মোবাইলে নাই, এরা মূলত তো ওই যে ওপ্পোর শোরুমের সামনে এগুলো থাকে, করে। পথ পথ করে উঠতে থাকে এটা তারা রাস্তায়। কিন্তু সফল হয়েছে। শোরুমের সামনে এর বাতাস ভরে এরকম দিয়ে রাখে, আবার প্রয়োজনে গুটিয়ে রাখে। এটা যদি রিয়েল ক্যারেক্টার ওইভাবে বানানো লাগতো, ঝামেলা হয়ে যেত। এবং এটা একটা দারুণ আপনার এলিমেন্টস পরিচিত করানোর জন্য। পাশাপাশি অনেকগুলো মোবাইলের দোকান একটার সামনে এরকম বিশাল বাতাস পেট ভরে এরকম দাঁড়িয়ে আছে, একটু মানুষের দৃষ্টিতে লাগবেই। আচ্ছা, গেল। তো আমরা এটা একটু দেখি। আমরা একটু বই থেকে এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু আলোচনা করি। কশন, এক্ষেত্রে আপনার একটা সতর্ক বার্তা আছে, সেটা হলো যে there are some cautions and drawbacks to using brand characters. Brand characters can be so attention getting and well liked that they dominate other brand elements and actually dampen brand awareness. এটা হলো একটা ভয়ের বিষয়। কি বলা হয়েছে বলেন তো? Can be so attention getting and well liked that they dominate other brand elements and actually dampen brand awareness. সতর্কবাণীতে কি বলা হয়েছে? আবু ইউসুফ বলতে পারবেন? জি স্যার। মানে ক্যারেক্টারের ক্ষেত্রে আমাদের যে সতর্কবাণীটা উচ্চারণ করা হচ্ছে, যে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে যাতে আমার নামটা কেউ কপি করে না ফেলতে পারে সহজে। একটু আগে যে আলোচনা করছিলেন অপরাজিতা, অপরাজিত, না না না, এরকম তো। ক্যারেক্টারটা অন্যান্য ব্র্যান্ড এলিমেন্টকে ডেমোলিশ করে দিতে পারে, তখন সবাই ক্যারেক্টারটাই চিনবে কিন্তু তার ব্র্যান্ড এলিমেন্ট অন্যগুলো জানবেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ নূর হুসাইন। বিষয়টা ওইটাই যে আমার ক্যারেক্টারটা মানুষ এত পছন্দ করলো, ক্যারেক্টারটাই চেনে, কিন্তু এটা যে কোন কোন ব্র্যান্ডের, এর নাম যে কি কিচ্ছু জানে না, শুধু ক্যারেক্টারটাই চেনে। এটা নিয়ে দুষ্টুমি করে, ফান করে, নিজেদের লেখা এটা ইউজ করে, নিজেদের মিমি বানায়, এটা দিয়ে টিকটক বানায়, সব ঠিক আছে, কিন্তু এটা যে কোন কোম্পানির এটা কেউ জানে না, বা এটার প্রোডাক্টটা কি সেটা কেউ জানে না। এতে হবে কি, প্রোডাক্টের ইমেজটা আসলে চাপা পড়ে যাবে। তাতে আপনার এত লাখ টাকা কোটি টাকার এই
ইমেজটা এটা সবার প্রপার্টি হয়ে যাবে। এই যে গরিবের বউ কি যেন বলে, সবার ভাবি, বিষয়টা অনেকটা সেরকম হয়ে যাবে আর কি। তা আপনি দিশে পাবেন না যে শেষে আমারটা সবাই নিয়ে গেল। এটা আমরা নামের ক্ষেত্রে বলতে পারি, যেমন হোন্ডা, এখন ইয়ামাহাও হোন্ডা, সুজুকিও হোন্ডা, মারুতিও হোন্ডা, সবাই হোন্ডা। আর একটা হচ্ছে প্যাম্পার্স, এখন চুচুও প্যাম্পাস, তারপরে আপনার সবাই প্যাম্পাস, অথচ প্যাম্পাস হচ্ছে একটা কোম্পানির নাম, আর এটার নাম হচ্ছে ডায়াপার। পার্টেক্স, হ্যাঁ, তো পার্টেক্স না, সব পার্টেক্স। সব পার্টেক্স, রাইট। রঙের ক্ষেত্রে যেমন আছে সোনোসেম, তো মূল রং দেওয়ার আগে যে একটা প্রথম দেয়, ডিস্টেম্পার দেওয়ার আগে বোধহয় সেটাকে সোনোসেম বাজারে প্রথম এনেছিল। এখন সবাই বিভিন্ন কোম্পানির সোনোসেম খোঁজে, অথচ সোনোসেম একটা কোম্পানির নাম। তো এটা নামের ক্ষেত্রে যেমন অনেক সময় এইটা হয়ে যায়, ঠিক তেমনি ক্যারেক্টারের ক্ষেত্রে এরকম হতে পারে যে ক্যারেক্টারটা এত আকর্ষণীয় এবং এত ক্যাচি হয়ে যেতে পারে যে আপনার নামটা চাপা পড়ে যেতে পারে, তাতে আপনার সব শেষ। যেরকম আমরা বাজারে দোকানে গিয়ে বলে বাংলালিংকের ফ্লেক্সিলোড হবে। রাইট, বাংলালিংকের ফ্লেক্সিলোড না। তো এই জন্য ওই চয়েস করার ক্ষেত্রে আপনি এক এক পারেন যে কোম্পানির নাম দিয়ে দিতে, যেমন আপনার গ্রামীণ ফ্লেক্সিলোড, এই নাম পুরো নামটা যদি আপনি, বা গ্রামীণ লোড, এরকম একটা নাম যদি চালু করতে পারেন, তখন আপনার গ্রামীণ শব্দটা থেকে যাবে। স্যার এরকম স্যার যে লুব্রিকেন্টও হয়, যেমন মোবিলটা প্রথম শুরু করছিল, এখন আমরা লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল না বলে মোবিলই বলি। আমরা নামের ক্ষেত্রে এই সমস্যাটা হয় বেশি, তবে এখানে বলা হয়েছে ক্যারেক্টারের ক্ষেত্রেও এটা হতে পারে। আপনি ক্যারেক্টার সিলেকশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর কি। নেক্সট হচ্ছে স্লোগান। স্লোগান হচ্ছে আর শর্ট phrases that communicate descriptive or persuasive information about the brand। ওই একটা স্লোগানের মধ্যেই আপনার টোটাল ব্র্যান্ড সম্পর্কে খুব বিস্তারিত বলা হবে, বাট কয়েকটা শব্দ দিয়ে তৈরি স্লোগান, যেটাকে আমরা ব্র্যান্ড মন্ত্র আকারে পড়েছিলাম আগে, আপনারা মনে হয় ক্লিয়ার। 2-3টা শব্দ, 3-4টা শব্দ দিয়ে ইউজ করা হয়। যেমন আমরা স্কোয়ারের টাকে বারবার সামনে আনি, স্কোয়ারের স্লোগানটা হচ্ছে জীবন বাঁচাতে, জীবন সাজাতে। মাত্র 4টা শব্দ, কিন্তু এটা দিয়ে একেবারে খাপের খাপ পুরো বিষয়টা মিলিয়ে ফেলতেছে তারা। তো জীবন বাঁচাতে, জীবন সাজাতে, অসাধারণ না? জীবন বাঁচাতে মানে তাদের ফার্মাসিউটিক্যালস, তাদের হাসপাতাল, এটা হলো জীবন বাঁচাতে। আর জীবন সাজাতে হচ্ছে স্কোয়ার টয়লেট্রিজ ইত্যাদি। ঠিক তেমনি গ্রামীণের স্লোগানটাও অসাধারণ, দূরত্ব যতই হোক কাছে থাকুন, মানে আপনাকে কাছাকাছি করে রাখার ফ্যাসিলিটিটা তারা প্রদান করছে। এটা হচ্ছে স্লোগান। তো আমি আমার মানে সার্ভিস বা ফিনান্সিয়াল সার্ভিস ফার্মের একটা স্লোগান ইন্টারনালি চালু করেছি আমার যারা সাথে টিমমেট কাজ করছে তাদের মাঝে। সেটা হলো যে ত্রুটিমুক্ত সেবা, ত্রুটিমুক্ত ফিনান্সিয়াল সার্ভিস। মানে এখানে আমরা খুব স্পিড সার্ভিস দেই তা না, কোনো কোয়ালিটি সার্ভিস দেই তাও না, বাট আমরা ত্রুটিমুক্ত সার্ভিস দেবো। আমার টিমমেটদের আমার পরিষ্কার বলা যে আমরা এটা একেবারে ব্র্যান্ডিং করে ফেলবো। আপনি কত ভালো কাজ করলেন, কয়টা করলেন, সেগুলোর মূল্য নাই যদি আপনি একটা ত্রুটি করে ফেলেন। সো সর্বোচ্চ মাত্রায় সতর্ক থেকে প্রত্যেকটা কাজ করতে হবে। এটা আপনার স্লোগানটা নির্ভর করবে ওই অর্গানাইজেশনের মানে কি চলে আর কি, সেটাকে সামনে রেখে। স্লোগানস, তো স্লোগানের কিছু বেনিফিট আছে। সাম স্লোগানস হেল্প বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাই প্লেইং অফ দ্য ব্র্যান্ড নেম ইন সাম ওয়ে, as in the city never sleeps। তো স্লোগানটা কখনো কখনো ব্র্যান্ড নামটাকে ছাপিয়ে যায়। তো ব্র্যান্ড নামটাকে যদি ছাপিয়ে যেতে পারে তাতে সুবিধা হলো যে স্লোগানের মধ্যে সব বলা আছে, ব্র্যান্ড নামে তো সব বলা থাকে না। ব্র্যান্ড নেইমের মধ্যে ওইটা কাস্টমারকে বুঝতে হয় যে কিসের কি প্রোডাক্ট দেয় তারা। কিন্তু স্লোগানটা যদি কখনো কাস্টমারের মুখে মুখে উঠে যায়, তখন আর কাস্টমারকে বুঝিয়ে বলতে হয় না যে তারা কি সার্ভিস দেয়, ওর মধ্যেই সব থাকে। তো এই জন্য স্লোগানটা অনেক সময় বেশ ভালো একটা কাজ দেয়। তা যাই হোক,
এটা লোগোর একটা, যে তারা সময় সময় লোগোটা কিভাবে আপডেট করেছে তার একটা উদাহরণ এখানে দেয়া আছে, দেখেন। এটা কোনটা? বিউটি ক্রোকার মেকওভার, সরি, বেটি ক্রোকার মেকওভার। তারা এই যে মানে একটা ইসের সেলুনের ছবি। 36 সালে কি ছিল, 55 সালে, 65 সালে, 68 সালে, 72 সালে, 80, 86, 96, ওই সময়ের চুলের ফ্যাশন তারা এখানে শো করেছে। আর এইচবিওর একটা স্লোগান ছিল, ইট ইজ নট টিভি, ইট ইজ এইচবিও। এটা বেশ আহ ভালো মার্কেট পেয়েছিল আর কি। তো ডিজাইনিং স্লোগান, আপনি যখন স্লোগান ডিজাইন করবেন তখন আপনার কি কি মাথায় রাখা উচিত সেই বিষয়টা আমরা এখানে ছোট্ট করে বলা আছে। তো এখানে আহ আমরা ওই যে ব্র্যান্ড মন্ত্রর যে আলোচনাটা, সেটাই আসলে স্লোগান ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। যে অল্প কয়েকটা শব্দ ইউজ করা হবে, এটা একটা ছন্দবদ্ধ শব্দ হবে, এর মধ্যে টোটাল কোম্পানির ফিচার গুলো উল্লেখ করা থাকবে বা প্রোডাক্টের ফিচারটা এখানে উল্লেখ থাকবে, বেনিফিটটা উল্লেখ থাকবে, কাস্টমাররা কি পাচ্ছে সেই কথাটা এর মধ্যে বিল্ট ইন থাকবে। আর আপডেটিং স্লোগান আপডেট করতে হবে মাঝে মাঝে, যেমন মাত্র 5 সেকেন্ডে হাত ধোয়ার যে একটা স্লোগান চালু করেছিল লাইফ বয়, এই কোভিড আসার পরে তারা সেই স্লোগানটা বাদ দিয়ে দিছে, যে এখন বলা হচ্ছে মিনিমাম 20 সেকেন্ড আপনার হাত ধুতে হবে সাবান দিয়ে। তো 5 সেকেন্ডেই হাত ধোয়া শেষ, এটা বললে তো এখন মার খাওয়া ছাড়া উপায় নেই। পরে তারা সেই স্লোগানটা বদল করে আবার নতুন স্লোগান চালু করেছে। জি। তো এরপরে হলো জিঙ্গেল। জিঙ্গেল এর সাথে বোধহয় আপনাদের পরিচয় আছে। আমরা বলছি যে টাইটেল টিউন অথবা টাইটেল সং। যেমন গ্রামীণের কয়েকটা জিঙ্গেল আপনাদের মনে আছে, স্বপ্ন বাড়ি যাবে আমার, এটা একটা গ্রামীণের। এরপরে নোকিয়ার টিউন চিনবেন না এমন কেউ আছেন? বাজলে জি না স্যার। নোকিয়ার টিউন বোধহয় সবাই চিনবো। তারপরে আইফোনের টিউনটা কিন্তু এটা একটা মোটামুটি সুপরিচিত সবার কাছে। তো এরপরে হচ্ছে আপনার ইদানিং কালের যে রিয়েলমি ফোনের টিউনটাও বোধহয় স্যার সবারই এরকম একটা আলাদাই আছে, আছে, সিম্ফনির একটা টিউন আছে, সিম্ফনির আছে, এন্ড সবারটা সবাই চিনাতে পেরেছে রিয়েলমিরও কিনা, একটা আছে। কাস্টমারকে তারা চিনাতে পেরেছে কিনা, শুধু কাস্টমার না, চিনাতে পারছে, বাট নোকিয়ার মতো না। নোকিয়া তো ও তো ফাঁকা মাঠে না। হুম হুম। যে প্রথম ভিন্ন। আসে এটাকে আমরা বলি ফার্স্ট কামিং অ্যাডভান্টেজ। এই ফার্স্ট কামিং অ্যাডভান্টেজটা তো যে ফার্স্টে আসে সেই পায়, এটা তো অন্য কেউ পাবে না। তবে এটা সিটি সেল নিতে পারলো না, কপাল খারাপ হলে যা হয় আর কি। এত বেশি খেতে চেয়েছিল, জি স্যার। তার যার ফলাফল হচ্ছে সে লুজ করেছে আর কি। ওদের স্যার সিস্টেমটাই বাজে সিস্টেম, যে হ্যাঁ হ্যাঁ, সিডিএম সিস্টেমটাও সে হয়তো আপডেট করতে পারতো, কিন্তু তাদের আসলে খুব ভিশনারি প্ল্যান ছিল না। মনে হয় না যে তারা সারা বাংলাদেশে সার্ভিস দেওয়ার জন্য এসছে বলে তাদের অ্যাটিটিউডে মনে হয় নাই। মনেই হয় যে তারা গুলশান বনানীর পার্ট টাইম হিসেবে। হ্যাঁ, তারা মানে ছোটখাটো একটা সার্ভিস দেওয়ার জন্য এসছে, ওয়্যারলেস এর মতো। হুম, কিন্তু এটা যে এত জনগণের অতি জরুরি একটা প্রোডাক্ট, এটা তারা ধরতে পারে নাই। করতে পারেনি। তো এই জিঙ্গেলটাও কি আপনি মার্কেটে কতটুকু ই করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন, নির্ভর করছে আপনি আসলে এটা ডিজাইন কিভাবে করছেন তার উপরে। অবশ্যই এটার একটা সিম্পলিসিটিটা ইম্পর্টেন্ট এখানে। দুইটা জিনিস, একটা হলো ইউনিকনেস আর একটা হলো সিম্পলিসিটি। নেক্সট হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার ইউআরএল এর চেয়েও গুরুত্বপূর্ণ, আপনার স্লোগানের চেয়েও অনেক সময় গুরুত্বপূর্ণ। প্যাকেজিংটা হচ্ছে, কারণ প্যাকেজিংটা মানুষ স্পর্শ করে দেখে। প্যাকেজিংটা এটা এমন একটা ব্র্যান্ড এলিমেন্ট যেটা মানুষ স্পর্শ করে, নট অনলি দেখে বাট অলসো টাচ করে। তো সেই ক্ষেত্রে প্যাকেজিংটার বেনিফিটটা এখানে বলা হচ্ছে, দেখেন। প্রথমত আইডেন্টিফাই দ্য ব্র্যান্ড, দ্বিতীয়ত কনভে ডেসক্রিপটিভ এন্ড পারসিসিভ ইনফরমেশন। আপনার বিস্তারিত এখানে বলা থাকে ডেসক্রিপটিভ এন্ড পারসিসিভ ইনফরমেশন, অর্থাৎ এখানে ইনগ্রেডিয়েন্টসটা কি কি আছে, তারপরে আপনার এক্সপায়ারি ডেট কবে, এই সব ইনফরমেশন গুলো, ইম্পোর্টেড বাই, এগুলো থাকে।
এগুলো নিয়ে সম্ভবত আমাদের রাশিদুজ্জামান রাজীব ভালো কাজ করেন, তাই না? নতুন প্রোডাক্ট গুলো আপনার যেহেতু মার্কেটে দিতে হয়, আপনাকে জি। নিশ্চয়ই এই প্যাকেজিং নিয়ে কাজ করতে হয়। জি স্যার। এখানে আপনি লেখাটা কোন সাইডে দিবেন, এখানে কোনো মানুষের ছবি দিবেন কিনা, কোনো জি। ক্যারেক্টার দিবেন কিনা, তারপরে মানে এক্সপায়ারি ডেটটা একটা কোথায় দিবেন, কোন কালারটা আপনি ইউজ করবেন। অনেকগুলো বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। হ্যাঁ, এবং ছোট্ট একটু ভুলের কারণে দেখা যায় যে প্রচুর কমপ্লেইন আসে। জি, আবার জি, ছোট্ট একটু কাজের কারণে সবাই প্রশংসা করে, বাহ এই জিনিসটা দারুণ হয়েছে ভাই। জি। এরপর নাম্বার 3 হচ্ছে ফ্যাসিলিটেট প্রোডাক্ট ট্রান্সপোর্টেশন এন্ড প্রোটেকশন। প্রোডাক্টটাকে মানে ক্যারি করার ক্ষেত্রে প্যাকেজিংটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো আপনি আপনার মাথায় রাখতে হবে যে এই প্রোডাক্টটা ক্যারি করা হবে কিভাবে। এটা কি বস্তায় করে হবে, কুরিয়ার সার্ভিসে করে, এটা কি মাথার উপরে ফেলবে, ইটের মতো যদি মানে ফেলে, তাহলে আপনার প্যাকেজিংটা সেরকম লাগবে। এটা সংরক্ষণ মানুষ সাধারণত কোথায় করবে, রান্নাঘরে যদি করে, তাহলে আমার এমন ম্যাটেরিয়ালস দিতে হবে যেন রান্নার ওই ঘরের ওই এনভায়রনমেন্টটা এটাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এটা ফ্রিজে রাখা হয় কিনা, এটা কি বারবার খুলতে হবে, তাহলে মানে ইউজের মাঝপথে যেন বারবার খোলার কারণে মুখটা নষ্ট হয়ে না যায়, আপনি অতটুকু প্যাকেজিংটা রাখতে হবে। যেমন আমি রিসেন্টলি এটাকে কি বলে, একটা সাপ্লিমেন্ট কিনেছিলাম ভিটামিন সি। তারা একটা পলিথিনের প্যাকেজিং এ দিয়েছে, এয়ার টাইট প্যাকেজ, কিন্তু ওখান থেকে যখন অল্প অল্প করে নিতে হয়, আধা চামচেরও কম করে নিয়ে খেতে হয়, তো মিনিমাম তো এটা আপনার 100-র উপরে খুলতে হবে। দেখা গেল 15-20 বার খোলার পরেই এখন ঢিলে হয়ে গেছে, মুখটা আর এরকম লাগে না। তার মানে তারা প্যাকেজ ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়টা কনসিডার করে নাই। তো এই ট্রান্সপোর্টেশন কিসে করে ট্রান্সপোর্ট করা হবে আর কিভাবে প্রোটেকশন করা হবে, প্রোডাক্টটা ভালো রাখার জন্য কি দিতে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর প্যাকেজটা হচ্ছে অ্যাসিস্ট ইন এট হোম স্টোরেজ, ঘরে রাখার ক্ষেত্রে ওটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি এত লম্বা করলেন যে এখন সেলফের কোনো ইসের মধ্যেই ঢোকে না, আবার এতটা চিকন করলেন যেটা দেখা যায় পড়ে যায়, দাঁড়িয়ে থাকে না, এটাও একটা বিষয়। এবং সর্বশেষ হচ্ছে এইড প্রোডাক্ট কনজাম্পশন, ওইটা দিয়ে খেতে বা ওইটা দিয়ে ব্যবহার করতে যেন সহযোগী হয় বিষয়টা। ওটা খুলতে গিয়ে যদি এমন মানে ওই মুখ খুলতে গিয়ে ছিটকে পড়ে যায়, প্যাকেট ছিটতে গিয়ে দেখা যায় পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তো এটার প্রতি মানুষ একটু বিরক্ত হবে পরবর্তীতে, শুধু প্যাকেজ ডিজাইনের কারণেই প্রোডাক্টটা মানুষ নাও কিনতে পারে। কিন্তু আপনার এই সবগুলো ফ্যাসিলিটি যদি অফার করতে পারেন, প্যাকেজিংটাই একটা ব্র্যান্ড এলিমেন্টস হিসেবে ভালো কাজ করবে আর কি। এই যে দেখেন প্যাকেজিং, কত ধরনের প্যাকেজ আছে। প্যাকেজিং এট দ্য পয়েন্ট অফ পারচেজ, প্যাকেজিং এর কয়েকটা ইস্যু আছে। একটা হলো পয়েন্ট অফ পারচেজ, নাম্বার 2 হচ্ছে প্যাকেজিং ইনোভেশনস, নাম্বার 3 প্যাকেজ ডিজাইন। এই কয়েকটা পয়েন্ট আছে, আমি সংক্ষেপে একটু একটু করে বলবো, এটাই আমাদের লাস্ট পয়েন্ট আজকে। তো প্রথমত হচ্ছে প্যাকেজিং এট দ্য পয়েন্ট অফ পারচেজ, যেখান থেকে কিনবেন সেই জায়গাটায় মানে ওই প্যাকেজিংটা আপনার আশপাশের অন্য প্যাকেজ থেকে কতখানি সেপারেট হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারবে। দেখেন বলা হচ্ছে the right packaging can create a strong appeal on the store shelf and help products stand out from the clutter। অর্থাৎ ভিড়ের মধ্যে চোখটাকে একটু মানে ক্যাচ করার জন্য আপনি যখন শোরুমে, শপিং সেন্টার গুলোতে, শপিং মল গুলোতে যান, তখন তো হাজারো লুক্রেটিভ প্যাকেজ এর পাশ দিয়ে আপনি যান, এবং এক একটা প্যাকেজের দিকে চোখ বুলানোর ক্ষেত্রে একজন কাস্টমার 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ ইউজ করে। তো কত টাইট কম্পিটিশন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চেয়ে বা বুয়েটে ভর্তি পরীক্ষার চেয়েও অনেক শক্তিশালী একটা অবস্থা আর কি। তো সেই জায়গায় আপনার প্যাকেটের দিকে কাস্টমার দেখার পরে আরেকবার তাকাবে, অথবা দৃষ্টি সরিয়ে নিয়ে আবার দৃষ্টি ঘুরিয়ে ওখানে তাকাবে। এই যে মানে একটা কম্পিটিশন, এই যে একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আপনাকে ফেস করতে হবে, এবং সেখানে যদি আপনি জিততে পারেন, আপনি অনেকখানি পেয়ে যাবেন, মানে অ্যাডভান্টেজ পাবেন। যেমন ধরেন ইউটিউবে আমার যে ভিডিওটা, ক্লাসের ভিডিওটা, আমি অনেক বেশি খাটাখাটনি করেছি, এবং মানে ই প্যাকেজ, এটাকে কি বলে, যে সবার উপরের যে ছবিটা দেয় না ভিডিওতে, সেই ছবিটা থাম্বনেইল যে ইমেজটা, সেই ইমেজটা যদি একটু ভালো দেওয়া হয়, ওটার অটোমেটিক্যালি ভিউ বাড়ে। এটাকে আপনি কি মানে
বিষয়টা কি খেয়াল করেছেন কখনো? আপনাদের মধ্যে কি কোনো ইউটিউবার আছেন? ইউটিউবে মাঝে মাঝে কোনো ভিডিও আপলোড দেন? নাই। না স্যার সবাই সবাই আচ্ছা, তো আমি আপনাকে একটা শো করছি, দাঁড়ান। আপনি কি দেখতে পাচ্ছেন আমার ইসের ইউটিউবের যে আমি ওপেন করেছি? না স্যার দেখতে পাচ্ছি আচ্ছা, আমি শো করছি এখন। জি, এই যে দেখেন একটা তালিকা দেখাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এর মধ্যে দেখেন তো সবচেয়ে আকর্ষণীয়, দেখলে একটু চোখটা টানে এরকম কোনটা? মনে হচ্ছে স্যার মিডলের দুইটা, ফার্স্ট সেকেন্ড থার্ড। ইয়েস, সেকেন্ড এন্ড থার্ড। এবং মজার বিষয় হচ্ছে এই দুটো সবচেয়ে বেশি ভিউ হয়েছে। এটা কিন্তু কনজিউমার বিহেভিয়ারে আমি ক্লাস লেকচার দিয়েছি। আর এই দুইটা জায়গায় আমি জাস্ট ইচ্ছে করেই আমি একটা বাইরে থেকে দুটো পিকচার দিয়েছি, যেটা আমার জাস্ট ভার্সিটির একটা ছবি দিয়েছে, আর কিছু না। মনে হয়েছে যে এটা দেয়া যেতে পারে। এবং আমি পরে হিসেব করে দেখি যে এটার ভিউ কনজিউমার বিহেভিয়ারে খুব বেশি ভিউ নাই আমার। আর আমি তো এটা করি আমার স্টুডেন্টের জন্য। তো সেক্ষেত্রে আমি দেখি যে এই দুটোই সবচেয়ে বেশি ভিউ হয়েছে এবং অল্প সময়ের মধ্যে। তো এর পেছনে কারণ হচ্ছে যে এই জাস্ট ইমেজটা। ঠিক তেমনি আপনার নাম আহ, কেন এমন হলো, বা তিনি কি বললেন, এই টাইপের প্রশ্নবোধক ক্যাচি নামগুলোতে ভিউ বেশি হয়। যাই হোক, আমরা প্যাকেজিং এর ক্ষেত্রে এমনটি বলছি যে প্যাকেজিংটা আপনার কাস্টমারের চোখটাকে আটকে রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই যে ক্লাটার মানে হলো ভিড়, ভিড় ঠেলে আপনার প্রোডাক্টের দিকে কাস্টমারকে তাকাতে বাধ্য করার ক্ষেত্রে প্যাকেজিং এর একটা ভূমিকা আছে। তো দেখেন, ক্রিটিক্যাল when you realize that the average supermarket shopper can be exposed to 20,000 or more products in a shopping visit. চিন্তা করতে পারেন, একবার কোন একটা শপিং মলে যে যায়, যতক্ষণ সে শপিং সেন্টারে থাকে, তাতে গবেষণায় দেখা গেছে সে মোটামুটি 20,000 প্যাকেজ সে দেখে তারপর বেরোতে হয়। এই 20,000-এর মধ্যে সবার সাথে কম্পিটিশন করে আপনার ওই কাস্টমারের দৃষ্টিকে আকর্ষণ করতে হবে। কত হাড্ডাহাড্ডি কম্পিটিশন। তো গেল প্যাকেজিং এট দ্য পয়েন্ট অফ পারচেজ। ওখানে যদি আপনি জিততে পারেন, আপনি কিছু কাস্টমার বাগাতে পারবেন। দ্বিতীয়ত হলো প্যাকেজিং ইনোভেশন, আপনার নতুনত্ব আছে কিনা। সবাই যেরকম প্যাকেজ দেয় আপনিও ঠিক সেরকম দিচ্ছেন, এই জায়গাটায় কোনো নতুনত্ব আনবেন কিনা। নতুনত্ব আনলে ওই প্যাকেজিং এর দিকে মানুষের একটু দৃষ্টি আকর্ষণ হয়। যেমন দেখেন, স্কয়ারের একটা সেপনিল, এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ। এই সেপনিলের যে প্যাকেজিংটা ত্রিকোণাকৃতি, এটা ওরাই প্রথম চালু করেছে। ত্রিকোণাকৃতির প্যাকেজিং সবারটা সাধারণত গোল বা চৌকা হতো, এদেরটা হচ্ছে ত্রিকোণাকৃতি। এবং আমি শুধুমাত্র ওই ত্রিকোণাকৃতির কারণেই স্কয়ারের প্যাকেজিংটা কিনেছি, মানে সাবান কিনেছি। তো এরকম প্যাকেজিংটা অনেক সময় কাস্টমারকে আকর্ষণ করে। আহ, এবং সেপ্রিল নামটা আমার মনে থাকার পেছনে ওই প্যাকেজিংটা কারণ। প্যাকেজ ডিজাইন, তো প্যাকেজ ডিজাইনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা সাধারণত বাইরের কাউকে দিয়ে করানো হয়। রাজীব, আপনারা প্যাকেজ ডিজাইন নিশ্চয়ই বাইরের কোনো অর্গানাইজেশনকে দিয়ে করান, নাকি আপনাদের নিজস্ব ডিজাইনার আছে? না স্যার, আমাদের নিজস্ব ডিজাইনার আছে স্যার। আচ্ছা, এবং তার স্পেশালিটিটা এই প্যাকেজ ডিজাইনকে ঘিরেই, তাই না? হ্যাঁ, কারণ আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন করতে হয়, পাশাপাশি ফেসবুক কন্টেন্ট করতে হয়, সে সবগুলো কাজই করে সে। আচ্ছা আচ্ছা। তো এটা স্পেশালিস্ট দিয়েই সাধারণত এটা করানো হয়, কেউ বললেই হয় না। তো এই প্যাকেজ ডিজাইনটা একটা বড় ইস্যু। এরপর হলো প্যাকেজিং চেঞ্জ। মাঝে মাঝে প্যাকেজ চেঞ্জিং এর একটা বিষয় থাকে, এটা সময়ের সাথে বা যখন কাস্টমারের চোখটা অ্যাডাপ্টিং হয়ে যায়, অ্যাডাপ্ট করে ফেলে, তখনই আপনার চেঞ্জ করতে হবে। কারণ একটা নতুন জিনিস দেখার একটা লিমিট আছে, এরপরে ওটা আর নতুন মনে হয় না, ওটা আকর্ষণীয় মনে হয় না। এইটা আপনাকে সার্ভে করে বের করতে হবে যে সর্বোচ্চ কতদিন কাস্টমারের কাছে এটা নতুন থাকে, স্পেশাল থাকে।
এরপর সেটা আবার এজ ইউজুয়াল হয়ে যায়। তারপরে আপনাকে আবার চেঞ্জের দিকে আগাতে হবে, এবং কোম্পানিগুলো এই কাজটা করে রেগুলার। তো প্যাকেজিং এর দেখেন বলা হচ্ছে যে বিভিন্ন কারণে কোম্পানিগুলো তাদের প্যাকেজ চেঞ্জ করে। আমি এটা বলি শেষ করে দিচ্ছি। নাম্বার 1, টু সিগন্যাল এ হায়ার প্রাইস অর টু মোর ইফেক্টিভলি সেল প্রোডাক্টস থ্রু নিউ অর শিফটিং ডিস্ট্রিবিউশন চ্যানেলস। আপনার প্রোডাক্টটা যেন একটু দামি মনে হয়, তারপরে আপনার এই প্রোডাক্টটার ইমেজটা যেন অন্যদের থেকে একটু আপগ্রেডেড মনে হয় কাস্টমারের মাথায়, সেজন্য প্যাকেজিংটা ভূমিকা রাখে। When a significant product line expansion would benefit from a common look, যখন এমন হয় যে আপনার 30টা 40টা প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটারই একটা কমন ফিচার আছে, তখন আপনার প্যাকেজ ডিজাইনে বেশ ভালো ভূমিকা রাখবে। যেমন প্রাণের প্যাকেজ ডিজাইন গুলোর ক্ষেত্রে তারা যে প্রাণের একটা ছোঁয়া রাখে। রাজীব, আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে কি আপনারা এটা করেন যে প্রত্যেকটারই একটা ইউনিকনেস আছে। জি মানে ইউনিফর্ম একটা থাকবে আর কি? জি জি জি। আচ্ছা। নাম্বার 3 হচ্ছে টু accompany a new product innovation to signal changes to consumers. তো আপনি যখন নতুন নতুন প্যাকেজিং করবেন, কাস্টমারের কাছে, কনজিউমারের কাছে একটা সিগন্যাল দিবে যে না, এরা একটু আপডেটেড থাকে সব সময়। এবং নতুন প্রোডাক্ট মার্কেটে যখন আনবেন, তখন যদি একটু ভিন্ন কোনো প্যাকেজিং করেন, এটাও কাস্টমারদের কাছে একটা বার্তা দিবে যে না, এরা খুব আপডেটেড থাকে। আর লাস্ট হচ্ছে when the old package just looks outdated. কোম্পানি কখন চেঞ্জ করে? যখন পুরাতন প্যাকেজটা কিছুটা আউটডেটেড মনে হয়, ব্যাকডেটেড মনে হয়, তখন সাধারণত নতুন প্যাকেজ করার কথা চিন্তা করে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের আলোচনার শেষ, এবং আমাদের ক্লাসের টাইমের আর মাত্র 1 মিনিট বাকি আছে। আমরা একটা রিমাইন্ডার পেয়েছিলাম যে মিড টার্মের অ্যাসাইনমেন্টটা আমাদের কারো কারো বাকি আছে। যে বাকির খাতায় কারা আছেন আমরা একটু দেখি। আগামী দিনে আমরা তাদেরকে সময় দিচ্ছি, তারা করে ফেলবেন। আমি আছি স্যার। আপনি আছেন একজন, তারপরে আর আমিও কে? আছি আবু ইউসুফ 2, স্যার। আমি সাদাত। স্যার আমি আল্লাহু শহীদুল আকবার। ইসলাম। সবাই বাকি আছেন। তাহলে আমরা জড়তা ভেঙে যেহেতু শুরু করলাম, আমরা আগামী ক্লাসে এটা দেওয়ার জন্য মাথায় রাখি। 30 তারিখে কোনো ঝামেলা না হোক, আমরা সবাই দোয়া করি একটানে যেন আমরা শেষের দিকে চলে আসতে পারি। তো ইনশাআল্লাহ স্যার। আপনারা একটু এর ফাঁকে রেডি করে রাখেন। এই টেনশন করে কিছু করতে পারবেন না, কারণ আপনাদের টেনশনের তেমন কোনো ভ্যালু নেই। এখনই এখানে পাঠিয়ে দিতে হবে। তো পক্ষ যারা আছে এরা নিজেরা যা করে করুক। আপনারা একটু মেসেজ দয়া করে তৈরি করে রাখেন, এটাকে একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাবেন প্লিজ। তো আমি আজকে জিজ্ঞেস করলাম না কার কি অবস্থা, কতটুকু করেছেন। কেউ কোথাও কোনো প্রবলেম ফেস করলে নক করবেন। ওকে? এইটা হচ্ছে এটার জন্য স্যার আমার পরামর্শ হচ্ছে একটা ক্লাস না নিয়ে যদি কোনো একটা সময় ইভিনিং এ যদি আমরা নিয়ে নেই, তাহলে স্যার ওই ক্লাসটা আমরা পেয়ে যাচ্ছি আর কি। জি জি স্যার, এটা করলে ভালো হয় স্যার। আচ্ছা, ওকে, আমি প্রস্তুত আছি, আমি রাজি আছি। এটা ভালো হয় স্যার। এটা আমার যেহেতু প্রেজেন্টেশন স্যার, হ্যাঁ, আমরা একটা ইভিনিং একটা সময় করে, আপনার স্যার ইভিনিং এ ব্যস্ত, যেদিন স্যার ফ্রি হব আমরা। ইভিনিং ছাড়া আপনাদের কি সকালে কোনো চিন্তা করার সুযোগ আছে? ইভিনিংটা একেবারে মানে খুব বেশি পিক টাইম হয়ে যায় আর কি। সকালে তাহলে ফজরের পরে স্যার তাহলে এটা করা যায়। ফজরের পরে আমার সমস্যা নেই, আমি রাজি আছি। সবাই যদি ইভিনিংটা হয় কি, এই যে ছোটখাটো যা কিছু কাজ টাজ, সেগুলো তো আমার ইভিনিং এ দুপুরের পরে করতে হয়। রাতে হলে ভালো হয় স্যার। আর আর হতে পারে আমার শনি রবি এই 2 দিন ছুটি থাকে, ওই 2 দিন যদি আপনারা চান আমি করতে তাহলে পারবো। স্যার আমরা সানডে স্যার আগামী আগামীকালকে কি পারবেন? পারবো স্যার। রেডি আছে কার কার? তারা আগামীকালকে চিন্তা করতে পারেন। রেডি আছে। আচ্ছা, তাহলে রেডি আছে স্যার। আমাদের ইসে একটু মেসেজে আপনি জানিয়ে দিন কয়জন, তাহলে আমি সেই অনুযায়ী টাইমটা করে রাখবো। রাতে হলে ভালো হয় স্যার। রাতে কালকে দিনে 12টা বাজে ক্লাস আছে স্যার, দিনে করেন না। দিনে হবে না স্যার। ওকে আচ্ছা, ঠিক আছে, আপনি কালকে মানে আজকে মেসেঞ্জারে কে কে দিচ্ছেন আমি তাহলে কাউন্ট করে রাখলাম যে 4 জন বা 5 জন, সেই অনুযায়ী টাইমটা আমি ঠিক করে রাখলাম। আগামীকাল। জি, স্যার আগামীকাল তো হবে না। পর আগামীকালকে। স্যার, আমি তো একটু মানে ঢাকার বাইরে যাব তো কালকে। আচ্ছা, আচ্ছা স্যার, আচ্ছা দেখি স্যার। ঠিক আছে, আপনারা আলাপ করে একটা সময় দেখেন, বের করেন। আগামীকাল রাতে স্যার, রাতে
হ্যাঁ, রাতের কথাই তো বললো। আচ্ছা রাশাদ ভাই, রাতে কি সবাই ফ্রি আছি আমরা? হ্যাঁ, রাতে ফ্রি আছে। রাতে দিয়ে দিই, ঝামেলা শেষ হয়ে যাবে। না কি বলবো, না কি বলবো? ঠিক আছে, জি স্যার, ঠিক আছে, তাহলে আগামীকাল রাতে কনফার্ম স্যার। একটু একটু নক করবেন প্লিজ। হ্যাঁ, জি। একটু knock করবেন। ওকে স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।